সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আমার চ্যানেলে আজকে যে ভিডিওটি আমি তুলে ধরবো আপনাদের সামনে, সেটি বিশেষ করে যাদের বয়স 40 বৎসর তাদের জন্য কার্যকরী হতে যাচ্ছে। আমি আমার ধারণা এবং চিন্তা ভাবনার ওপর বেস করে কিছু তথ্য এবং কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যারা 40-এর দোরগোড়ায় বা 40 বৎসর বয়স, হঠাৎ করে তাদেরকে নিয়ে আমি কেন ভিডিও বানাতে গেলাম, কারণ আমার ভিডিওয় যে ভিউয়ার্স থাকে বা অডিয়েন্স যারা থাকেন তাদের মধ্যে যে পার্সেন্টেজ হিসাব করে আমি দেখলাম, বেশিরভাগ ভিডিও যারা ভিউ করেছে আমার ভিডিওটা, তার মধ্যে তাদের বয়স হলো পার্সেন্টেজ হিসাবে দেখা যাচ্ছে যে 35 থেকে 44 বছরের যাদের বয়স তারাই বেশি আমার ভিডিওটিকে ভিউ করেছেন। অর্থাৎ ইউটিউবে এই ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার নিয়ে যে ভিডিওগুলো পোস্ট হয় বা যে ভিডিওগুলো রিলিজ হয় সেগুলো দেখেন এই বয়সের লোকজনের। কারণ এই বয়সের লোকজন যারা থাকেন তারা কেরিয়ারের একটা পিকে থাকেন, মোস্টলি ম্যারিড হন এবং তাদের হয়তো কয়েকজনের চিলড্রেনও হয়ে থাকে। তাদের প্ল্যানিং থাকে বিভিন্ন রকমের ফিউচার নিয়ে, কীরকম হাউস কিনবেন, কোনো কার কিনবেন, হ্যাঁ। এবং তাদের মধ্যে একটি আবার থাকে গ্রুপ থাকে, হয়তো 25 বছরের মধ্যে চাকরি পেয়েছেন, কিন্তু 25 বছর বয়সে চাকরি পাওয়ার পরে ফিনান্সিয়াল প্ল্যানিং এবং টাইম ঠিকমতো ম্যানেজ না করার জন্য ডিপ্রেশনে ভোগেন বা মিড লাইফ যে ক্রাইসিস সেটাতেও কিন্তু অনেক সময় অনেকে ভোগেন। তখন দাঁড়িয়ে তার মনে প্রশ্ন জাগে, আগামীতে আমার ফিউচারে আমি কি প্ল্যানিং করব, আমার কি প্ল্যানিং হবে, আমার কি ফিনান্সিয়াল গোল হবে, এগুলো নিয়ে কিন্তু তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে। এরকমও থাকে যে অনেকেই তার কেরিয়ার বা যে জবটি করছে সেটিকে সে চেঞ্জ করতে চায় এবং তার ইনভেস্টমেন্ট যে এতদিন করে এসছে, যে ডিসিশানগুলো নিয়েছে ফিনান্সের ওপর, সেই ডিসিশানগুলোকে চেঞ্জ করতে চান। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের বয়স 40 বছর তাদের কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখা উচিত। আমি এই ভিডিওটি করছি 40 ইয়ার্স যাদের, তাদের জন্য শুধু নয়, যারা 30 বছর বয়স তারাও এই ভিডিওটা দেখে শিক্ষা নিতে পারে, তাদের যেন এরকম ভুল না হয় বা ভবিষ্যতে যেন তারাও এরকম প্ল্যান করে চলতে পারেন। কিছু কিছু বিষয় এমন থাকবে যেগুলো আপনারা 25 বছর বয়স থেকে যদি আমার এই যে তথ্যগুলো আমি তুলে ধরবো সেটাকে প্ল্যান করে চলেন, তারাও কিন্তু এখানে সাকসেস হবেন। তাই যারা 40 ইয়ার্স তারাই যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই যাদের আপনারা চেনেন 25 বছর বা 30 বছরে তাদেরকে ভিডিওটি ফরওয়ার্ড করবেন বা শেয়ার করবেন। আর মূল ভিডিও যাওয়ার আগে আমার একটি অনুরোধ, যাদের জন্যে এই ভিডিওটা করা এবং যারা আমার ভিডিওটিকে ভিউ করবেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমাকে একটু উৎসাহ প্রদান করবেন এবং নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে আসি মূল টপিক, আমাদের কি প্ল্যানিং হবে যখন 40 ইয়ার্স আমাদের বয়স হবে। এই কথাটা বলতে গিয়ে আমার প্রথমে যেটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা খাতা কলম নিয়ে বসবেন, বসে আপনার লাইফে কি গোল আছে, আপনার কেরিয়ার নিয়ে আপনি কনফিউশনে আছেন সেটা নিয়েও ভাববেন, আপনি লিখুন যে আমার এই সমস্যা, এই সময় এই করা উচিত। বা আপনার কেরিয়ার বা জব নিয়ে কোনো সমস্যা নেই, আপনার শুধু কিছু গোল রয়েছে। গোলের মধ্যে আমার যেটা কথা সেটা হচ্ছে, গোলের মধ্যে আপনি সবার আগে প্রথমে রাখুন আপনি সুস্থ থাকতে চান, মানে আপনি হেলদি এবং ওয়েলদিও হতে চান। এই হেলদি যদি আপনি না থাকেন, আপনার মন ভালো থাকবে না, আপনি কিন্তু আপনার প্ল্যানিং ভালো মতো করতে পারবেন না। এবং আপনি যদি কোনো জন্য অসুস্থ হন, সেই ক্রাইসিসটাকে আপনি কীভাবে দূর করবেন তার জন্য আপনি লিখুন যে আমি যদি অসুস্থ হই, আমার এত টাকার প্রয়োজন হতে পারে, তাহলে আমার কি প্ল্যান হবে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব। সেরকম আপনি প্রথমেই লিখুন আপনার গোল হচ্ছে সুস্থ থাকা, এবং অসুস্থ হলে কিভাবে আপনি সেটাকে ওভারকাম করবেন সেটা নিয়ে আপনি লিখুন। আর এই গোলগুলো লেখার আগে আপনি দুটো সেকশনে ভাগ করে নিন, একটি হচ্ছে শর্ট টার্ম গোল, একটি হচ্ছে লং টার্ম গোল। কারণ কি, যারা আমরা 40 ইয়ার্সের মধ্যে থেকে বিলং করি তাদের কিন্তু শর্ট টার্ম কিছু কিছু গোল থাকবে। কারণ যার বয়স 40 হয়ে গেছে তার কিন্তু হয়তো দেখা গেল দুটো বাচ্চা আছে বা একটি বাচ্চা আছে, তার মানে তাকে কি করতে হবে, বাচ্চার হয়তো আগামীতে 4 বছর 5 বছর পরে দেখা গেল এডুকেশনের জন্য 15 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা দরকার। তাহলে আপনি খাতায় লিখুন 2-3 বছর বা 4 বছর পরে আপনার কি আছে, আপনি এত 10 লক্ষ টাকা আপনার প্রয়োজন। এবার শর্ট টার্ম গোলগুলো সেগুলোই যেগুলো আপনার 5 বছর, আগামী 5 বছরের মধ্যে প্রয়োজন হবে, সেগুলোকে আপনি শর্ট টার্ম গোলের মধ্যে লিখুন। এবার লং টার্ম গোলের মধ্যে সেগুলোকে লিখুন যেগুলো আপনার আফটার 5 ইয়ার্সে প্রয়োজন আছে, বা যে গোলগুলোকে আপনি সেট করছেন যে 10 বছর বা 6 বছর 7 বছর 8 বছরের মাথায় গিয়ে আপনি পেতে চান। সেইভাবে আপনি আপনার গোলগুলোকে ভাগ করে শর্ট টার্ম এবং লং টার্মের ঘরে খাতায় লিপিবদ্ধ করতে থাকুন। শর্ট টার্মের ক্ষেত্রে প্রথমেই বললাম চিলড্রেনের এডুকেশনের জন্য ধরে নিন আপনার 10 লক্ষ টাকা দরকার আফটার
4 ইয়ার্স। এবার ধরে নিন যে আপনার 3 বছর পরে আপনি একটি গাড়ি কিনবেন এবং গাড়িটির দাম হবে 10 লক্ষ টাকা। আপনার তার ডাউন পেমেন্ট দিতে চান 3 লক্ষ টাকা। তার মানে আপনার প্রয়োজন 3 লক্ষ টাকা। সেই 3 লক্ষ টাকা আপনি লিখে ফেলুন যে আপনার এই 3 লক্ষ টাকা সেভিংস করতে হবে বা কোথাও থেকে আপনার পেতে হবে 3 লক্ষ টাকা, এবং বাদবাকি টাকাটা আপনি লোন করবেন। এই সেভিংসটা করার জন্য আপনি ওখানে লিপিবদ্ধ করে রাখুন 3 লক্ষ টাকা আমার 3 বছর পরে প্রয়োজন। এবার দেখা গেল 2 বছর পরে আপনার বাড়ি কেনার বা ফ্ল্যাট কেনার স্বপ্ন রয়েছে। এবার সেখানে দাঁড়িয়ে আপনি চিন্তা ভাবনা করলেন যে আমি একটি 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি করব বা বাড়ি কিনবো। তাহলে আপনাকে ওখানে লিখতে হবে যে 50 লক্ষ টাকা দিয়ে যে বাড়িটা করব তার জন্য আমি 40 লক্ষ টাকা হয়তো ব্যাংক লোন করব, আর বাদ বাকি 10 লক্ষ টাকা আমি এই কয়েক বছরের মধ্যে জমাবো। সেই বছরটা আপনি হয়তো সেটা শর্ট টার্ম গোলের মধ্যে যদি হয় সেটা নিশ্চয়ই 5 বছরের নিচে হবে। যদি আপনার দেখা যায় 4 বছরের মাথায় আপনার সেটা প্রয়োজন, তাহলে আপনি খাতায় লিপিবদ্ধ করুন 4 বছর পরে আমার এত টাকার প্রয়োজন। এবার লং টার্ম গোলের ক্ষেত্রে আমাদের সাধারণত কি হয়, 40 ইয়ার্সে গিয়ে লং টার্ম গোলগুলো হয়ে থাকে, যেমন রিটায়ারমেন্ট প্ল্যানিং। রিটায়ারমেন্টের পরে আপনি মনে করুন আপনার 2 কোটি টাকা প্রয়োজন। আপনার যখন 60 ইয়ার্সে আপনি রিটায়ার করবেন তখন আপনার 2 কোটি টাকার প্রয়োজন, সেটাও আপনি লিপিবদ্ধ করুন। দেখা গেল ছেলেমেয়ের আপনার যে বয়স সেই আন্দাজে আপনার ছেলেমেয়ের বয়স এখন হয়তো 4, 5, 6, কারো হয়তো 10 বছর বয়স। কলেজ এডুকেশনের জন্য দেখা গেল আপনার ছেলেমেয়ের 10 বছর পরে দরকার 50 লক্ষ টাকা। সেটাকে আপনি লিপিবদ্ধ করুন যে কলেজ এডুকেশনের জন্য আমার ছেলেমেয়ের লং টার্ম যে গোল আপনার, সেটার মধ্যে আপনি এখানে লিপিবদ্ধ করে রাখুন 10 লক্ষ টাকা দরকার। এবার দেখা গেলো আপনার ছেলেমেয়ের ম্যারেজ, এবার সেখানেও আপনি লিখে রাখুন যে আপনার ছেলেমেয়ের বিয়ের জন্য হয়তো 15 লক্ষ টাকা দরকার। আপনি লিখে রাখুন সেটার একটা বয়স সময় লিখে রাখুন যে আপনার 7 বা 8 বছর পরে আপনার ছেলেমেয়ের বিয়ে উপযুক্ত হবে বা উপযুক্ত হবে, তখন আপনার এই টাকাটা প্রয়োজন। আপনি এইভাবে কিন্তু লিখতে পারেন। এবার আমি এখানে শর্ট টার্ম এবং লং টার্ম গোলগুলো মেনশন করলাম। যারা 25-30 বছর বয়স তাদের শর্ট টার্ম গোল সাধারণত থাকেন না, কারণ কি তাদের ছেলেমেয়ের এডুকেশন বা তাদের বিয়ের বয়স নিশ্চয়ই 25 বৎসরের আগে অনেক ছেলেমেয়েই বিয়ে করেন না। যদি 25 বৎসরের একটা ছেলেমেয়ে হয় তার নিশ্চয়ই 8-10 বৎসর মধ্যে তার বিয়ে নিয়ে চিন্তাভাবনার কোনো ব্যাপার নেই, আরও পরে হবে। এবং ভেরি রিসেন্ট যদি সে চাকরি পেয়ে থাকে, দেখা গেল তার হয়তো সেরকম এখন বাড়ি করা বা গাড়ি কেনার প্রয়োজন নেই। সেজন্য যাদের বয়স কম তারা সবসময় লং টার্ম গোলটা সেট আপ করবেন। কিন্তু যারা 40-এর উদোরগোড়ায় বা 40 বছর বয়স তারা কিন্তু শর্ট টার্ম এবং লং টার্ম দুটোকেই রাখতে হবে গোলের মধ্যে। সেইভাবে আপনি বয়স আন্দাজে লিখে ফেলুন। এরপর এই যে শর্ট টার্ম গোলগুলোর মধ্যে আরেকটি যে বিষয় আমি মেনশন করতে ভুলে গেছিলাম, বলে নিচ্ছি আরেকবার, সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। এটা কিন্তু আপনার প্রয়োজন আছে। কীরকম? ইমার্জেন্সি ফান্ডটা কিন্তু সেটা হেলথের ক্ষেত্রেও হতে পারে। হঠাৎ করে আপনার দেখা গেল হেলথ ক্রাইসিসে আপনি পড়ে গেলেন, তখন হয়তো আপনার একটা মোটা অ্যামাউন্ট দরকার। সেজন্য কিন্তু আপনাকে কিন্তু সেভিংস করে যেতে হবে এবং তার সাথে সাথে একটা হেলথ ইন্স্যুরেন্সও আপনি করতে পারেন। কারণ হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে সেখান থেকে কিছুটা সাপোর্ট আপনি পাবেন। দেখা গেল হেলথ ইন্স্যুরেন্স যা করেছেন তার সেটাও আপনার হয়তো কভার হচ্ছে না, আরও কিছু দরকার। আমি এটা মেডিকেল ইমার্জেন্সির কথা বললাম। এছাড়াও আরও বিভিন্ন রকমের এমার্জেন্সি হতে পারে, কারো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ধরনের অকারেন্স একটা ঘটে যেতে পারে, যার জন্য একটা ইমার্জেন্সি ফান্ড আপনার কিন্তু থাকা প্রয়োজন। এই ইমার্জেন্সি ফান্ডগুলো এরকমই হওয়া উচিত যে আপনার যা ইনকাম বা মান্থলি যা ইনকাম তার 6 টাইমস যদি আপনার ইমার্জেন্সি ফান্ড থাকে, আপনি কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। এবং একদিনে হবে না, আস্তে আস্তে জমাবেন, জমিয়ে জমিয়ে করতে পারেন। এটা আপনি একটা মনে মনে গোল কিন্তু শর্ট টার্ম গোলের মধ্যে কিন্তু আপনি রাখতে পারেন। এবার সেটা কতটা হতে পারে সেটা আমি একটু আপনাদেরকে তুলে দিলাম। সেটা 5 to 6 টাইমস আপনার মান্থলি ইনকামের সাথে মাল্টিপ্লাই করলে পরে যেটা দাঁড়াচ্ছে সেটাই কিন্তু, হ্যাঁ। এবার আমরা কি করি, নেক্সট গোল আমাদের কিন্তু হওয়া উচিত যে আমরা সেভিংস করব। এই সেভিংসও কিন্তু একটা গোলের মধ্যে আসার কথা। সেরকম কীরকমভাবে আমরা সাধারণত করি কি, আমরা খরচ করে যেটা বাঁচে সেখান থেকে আমরা সেভিংসটা করে থাকি। কিন্তু এখানে আপনাকে ভাবতে হবে, একটু চেঞ্জ হতে হবে নিজেকে। আগে সেভিংস করব, তারপরে এক্সপেন্ডিচার করব। সেভিংসটা আমি কীরকমভাবে করব সেটার কিছু রেশিও অনেকেই মেনটেন করেন। এরকম একটা হতে পারে, যেটা আমি একটু বলি, 50, 30 এবং 20 রুলস। এখানে কি বলছি, আপনার 50% যে এটা করবেন, খরচটা করবেন, সেটা হচ্ছে আপনার যে দৈনন্দিন চাহিদা। যেমন দৈনন্দিন চাহিদা বলতে আপনার যেমন ইএমআই যদি ঘর কিনে থাকেন সেটাও এই 50%-এর মধ্যে থাকবে, এই খরচের মধ্যে থাকবে। আপনার গ্রসারি আইটেম, আপনার কাপড় জামা, এডুকেশনের ছোটো ছোটো মান্থলি যে খরচা, বাচ্চার স্কুল ফি, এগুলো তো আপনাকে দিতেই হবে। এগুলো আপনার প্রয়োজন, নিডস একদম এগুলো আপনার। কিন্তু কিছু থাকে আপনার
চাহিদার মধ্যে থাকে, সেগুলোতে আপনি 30% খরচা করতে পারেন। চাহিদা কেমন? আপনার হয়তো একটি শার্ট আছে, আপনি একটি শার্ট কিনলেন, আপনার একজোড়া জুতো আছে, আপনি আরেকটা জুতো কিনলেন, সেটাতে আপনি 30% খরচা করতে পারেন এবং সেভিংসটা আপনি করতে পারেন 20%-এর মতো। এটা একটা জেনারেল রুলসের কথা বললাম। এটাকেই আপনি আবার একটু মডিফাই করে নিলেন। এটাকে আমি বলছি 50, 20 এবং 30। এবার এই 50 হচ্ছে আপনার নিডসে, 20% হচ্ছে আপনার ওয়ান্টসে, আর হচ্ছে 30% ওভার সেভিংস। এবার দেখা গেল অনেকেই একটু বেশি স্যালারিড হন বা বেশি একটু ইনকাম করেন, তারা আরেকটি জেনারেল রুল ফলো করতে পারেন, 40, 20, 40। অর্থাৎ 40 নিডস, 20 হলো আপনার ওয়ান্টসে খরচা করবেন এবং 40% আপনার সেভিংস। কারণ আপনার যদি শর্ট টার্ম গোলগুলো বেশি হয়, তখন কিন্তু আপনার এই পার্সেন্টেজটা কিন্তু বাড়াতে হবে। এবং এই যে শেষের দুটো রেশিওর কথা বললাম, 50, 20, 30 এবং 40, 20, 40, এই রেশিওটা কিন্তু যারা 40 বছর বয়স তাদের জন্য উপযুক্ত। এবং এর মধ্যেও আমি দুটো ভাগে ভাগ করেছি, যাদের একটু ইনকাম বেশি এবং শর্ট টার্ম গোল বেশি আছে, তারা শেষে যেটা বললাম 40, 20, 40, এটাকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যদি করেন তাহলে হয়তো আপনি গিয়ে একটি ভালো রকমের রিটার্ন পেতে পারেন। এবার আমরা যারা এই 40 বছরের দোরগোড়ায় এসেছি, তাদের কিন্তু একটি রিভিউ করা উচিত যে আমরা পাস্টে কী করেছি, এতদিন ধরে কী করেছি। আমি হয়তো 25 বছর বয়সে চাকরি পেয়েছি, পেয়ে হয়তো আমি কী করেছি, একটি হাউস বিল্ডিং লোন নিয়েছি 30 বছরের মাথায় গিয়ে বা 35 বছরের মাথায় গিয়ে আমি একটি হাউস বিল্ডিং লোন নিয়েছি। বা আমার বিয়ে করতে হয়েছে, তার জন্য আমি হয়তো পার্সোনাল লোন নিয়েছি। এবার তারপরে শপিং করতে হয়েছে, শপিং করে আপনাকে হয়তো ক্রেডিট কার্ডের ওপর কিছুটা লোন নিতে হয়েছে। তার মানে আমি লোন কী বললাম, 3 ধরনের লোন আমি এখানে উদাহরণ পারপাসে ব্যবহার করলাম। হাউস বিল্ডিং লোন নিয়েছেন, আপনি ক্রেডিট কার্ডের ওপর লোন নিয়েছেন, আর পার্সোনাল লোন নিয়েছেন। এরকম অনেক সময়ই হয়, সব কিছু ইভেন্টস আপনার জীবনে চলে আসে। আপনার বিয়ে, বাড়ি করা, বিভিন্নভাবে শপিং করা, এগুলো কিন্তু আপনার চলে আসে। এগুলো কিন্তু একটি বার্ডেন হয়ে যায় আপনার উপরে। এবার এখানে একটু যদি আপনি ম্যানেজ করতে পারেন, কীরকমভাবে ম্যানেজ করতে পারেন? যেমন আমরা হাউস বিল্ডিং লোন নিয়ে দেখেছি যে তার ইন্টারেস্ট রেটটা কিন্তু কম হয় বাদবাকি যে ক্রেডিট কার্ডের উপর লোন বা পার্সোনাল লোনের থেকে। এবার যদি হাউস বিল্ডিং লোনের উপরে বা আপনার বাড়িটাকে আপনি মর্টগেজ রেখে লোন নিয়েছেন, সেটার ইন্টারেস্ট 9% হয় এবং তার উপরে যদি আপনি একটি টপ আপ নেন, তাহলে দেখা গেলো তারও কিন্তু ইন্টারেস্ট ওই 9-এর পাশাপাশি হবে, হয়তো খুব বেশি হলে 10 হবে। কিন্তু সেটা অবশ্যই কম হবে কার থেকে? ক্রেডিট কার্ডের উপর যে লোনটি নিয়েছেন এবং পার্সোনাল লোনটি যে নিয়েছেন, তার থেকে কিন্তু ইন্টারেস্ট রেট কম হবে। এবার আপনি যদি মর্টগেজ নিয়ে যদি লোনটা নিয়ে থাকেন বা টপ আপ লোন নিয়ে থাকেন হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেখানকার থেকে কিছু টাকা বাঁচিয়ে আপনি চেষ্টা করবেন আপনার ক্রেডিট কার্ডের লোন এবং পার্সোনাল লোনটাকে যতটা সম্ভব কমিয়ে আনা বা একদমভাবে সেটাকে শোধ করে দেওয়ার। তাহলে কী হবে, আপনার কিন্তু বছরে কিন্তু 4 থেকে 5%-এর মতো একটা সেভিংস কিন্তু আপনার হয়ে যাবে। কারণ কি, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের লোনের থেকে অনেকটাই কম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটু প্ল্যানিং করতে হবে। তারপরে আরেকটি জিনিস আমরা করি, চাকরি বাকরি পেয়েছি, এবার আমার ইন্স্যুরেন্স করতে হবে, লাইফ ইন্স্যুরেন্স করে বসি। আমার ছেলে মেয়ে হয়েছে, তাদের জন্য একটা সেভিংস করতে হবে, তার জন্য আমি একটা ইন্স্যুরেন্স করে বসি। ইন্স্যুরেন্স অবশ্যই করবেন, যেটা আপনার প্রয়োজন। আপনি না থাকলে পরে আপনার ফ্যামিলি কীভাবে চলবে, বা আপনি কর্মক্ষমতা হারিয়ে ফেললে পরে আপনার ফ্যামিলি কীভাবে চলবে, সেটা নিয়ে যদি আপনি ভাবেন, সিকিউরিটির জন্য আপনি ইন্স্যুরেন্স করবেন। এবং আপনার যদি মেডিকেল ইমার্জেন্সি হয়, তার জন্য আপনি কোথার থেকে একটু বুস্ট আপ পাবেন বা একটু হেল্প পাবেন, তার জন্য আপনি মেডিক্লেম বা যেগুলো হেলথ ইন্স্যুরেন্স হয় সেটা আপনি করতে পারেন। এবার আপনার ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্স কিন্তু আলাদা জিনিস। আপনার যদি সিকিউরিটি দরকার হয়, আপনার যদি লাইফ থ্রেট হয় কোনো সময়, তার জন্য আপনার ইন্স্যুরেন্স দরকার, আপনি করবেন। তার জন্য আপনাকে টার্ম ইন্স্যুরেন্স করতে হবে। এবার ইনভেস্টমেন্টের সাথে গুলিয়ে ফেললেন যে আপনি এখানে টাকা জমা দিলেন এবং সার্টেন পিরিয়ডের পরে আপনি কিছু টাকা পাবেন, এটা দেখবেন হিসাব করে 4 থেকে 6%-এর বেশি আপনি কোনোদিনও রিটার্ন পাবেন না, ইন্স্যুরেন্সটাকে যদি ইনভেস্টমেন্ট হিসাবে আপনি ট্রিট করেন। আর আপনি ইন্স্যুরেন্স 2 রকমই করতে পারেন, একটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আরেকটি হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। আপনার হেলথ ইন্স্যুরেন্স কতটা প্রয়োজন, আপনার যে লোকাল বা যে শহরে আপনি থাকেন বা যে শহরের পাশে আপনি থাকেন, সেই শহরে একটি মোটামুটি হার্টের একটি বাইপাস সার্জারি করতে গেলে যত টাকা প্রয়োজন, সেরকম টাইপের একটা আপনি হেলথ ইন্স্যুরেন্স করে নেবেন। এবং হেলথ ইন্স্যুরেন্স যখন করবেন, ফ্যামিলির সকল মেম্বারকে তার সাথে কিন্তু যুক্ত করে নেবেন, যাতে আপনার ফ্যামিলির কোনো ক্রাইসিস হলে পরে সেটাও আপনি ওভারকাম করে যেতে পারেন। মানে আপনার বাড়িতে যদি এজেড পার্সন থাকে, তাকেও ইনক্লুড করবেন, আপনার ছেলে মেয়ে এবং স্পাউস যে থাকবে তাকেও কিন্তু আপনি সেটাতে ইনক্লুড করবেন। তবে একটি সুবিধা আছে, যারা কর্পোরেট সেক্টরে চাকরি বাকরি করে তাদের কিন্তু সেই কোম্পানি বা ইনস্টিটিউট থেকে একটি কর্পোরেট ইন্স্যুরেন্স করে দেয়। এর বাইরেও যদি আপনার
টাকা প্রয়োজন হয় তাহলে তো ওই আমি বলেছি ইমার্জেন্সি একটি ফান্ড প্রথমেই বলেছি, সেটার কি সিস্টেম যে আপনার মান্থলি ইনকামের 6 টাইম বা 5 টাইমস আপনাকে কিন্তু সেভিংস করে রাখতে হবে, যেটা ফিক্সড ডিপোজিট হিসাবে আপনি রাখতে পারেন বা লিকুইড মিউচুয়াল ফান্ড যেগুলো হয়, যে ফান্ডগুলোর থেকে আপনি সহজেই একদিনের মধ্যে টাকা বের করতে পারেন। আপনি যদি ব্যাংকে এফডি করেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ভাঙাতে পারবেন, তাতে হয়তো আপনার কিছু পেনাল্টিস যেতে পারে বা ইন্টারেস্ট কম পেতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেই দিন যতদিন আপনি ইনভেস্টেড সেই দিন পর্যন্ত যে ইন্টারেস্ট রেট ব্যাংক দেওয়ার কথা সেটা আপনাকে দিয়ে কিন্তু আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে, সেটা নিয়ে আপনি ইউজ করবেন। তার জন্য আপনাকে হয়তো ওই কিছু টাকা এফডিতেও রাখতে হতে পারে বা কিছুটা লিকুইড মিউচুয়াল ফান্ডে, যেখান থেকে সহজেই আপনি ইমার্জেন্সিতে টাকাটা তুলে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। এবার যেটা আমি বলছিলাম, এটা গেল হেলথ ইন্স্যুরেন্স গেল, এবার হলো টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্সটা আপনি কিভাবে করতে পারেন? আপনার যা অ্যানুয়াল ইনকাম তাকে আপনি 20 অ্যাটলিস্ট 15 দিয়ে মাল্টিপ্লাই করে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেই অ্যামাউন্টের সাম অ্যাসিওর করে আপনাকে টার্ম ইন্স্যুরেন্স কিন্তু করতে হবে। এবার দেখা গেলো আপনার হলো 5 লক্ষ টাকা অ্যানুয়াল ইনকাম, সেখানে আপনাকে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স তাহলে কত কত করতে হবে? 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে। এবার দেখা গেলো আপনার উপরে আপনার লোন নেওয়া আছে 50 লাখ, তাহলে কিন্তু আপনার ওই 1 কোটির সাথে এই 50 লাখ টাকাও যোগ করে আপনাকে 1.5 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে, কারণ আপনার অ্যাবসেন্সে আপনার যে লোনের বার্ডেনটা সেটা যেন আপনার ফ্যামিলির উপর এসে না পড়ে, এবং আপনার অ্যাবসেন্সে আপনার ফ্যামিলির যা লাইফস্টাইল সেটা যেন কোনোভাবেই হ্যাম্পার না হয়, যাতে আপনার অ্যাবসেন্সে আপনার সন্তান সন্ততি এবং আপনার যা ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, আপনার স্পাউস বা আপনার যে নমিনি আছে সে যেন সহজেই সেটাকে মিট আপ করতে পারে, সেরকমভাবে কিন্তু আপনাকে এই প্ল্যানিংগুলো করতে হবে। উল্টোপাল্টাভাবে আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন সেটা কিন্তু আপনার 4 to 6% বেশি কোনোভাবেই আপনাকে রিটার্ন দিতে পারে না। এবার আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি সেটাই করবেন, এটা আপ টু ইউ। আমি আমার ধারণার থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসা যাক, আমি এতক্ষণ ইন্স্যুরেন্স নিয়ে কথা বললাম, এবার আসা যাক ইনভেস্টমেন্ট আপনি কিভাবে করতে পারেন। এবার ইনভেস্টমেন্ট করতে গেলে পরে আমরা যেহেতু ইনকাম করি সেখান থেকে আমরা ইনভেস্টমেন্ট করি। এবার ইনকাম করলে পরে আমাদেরকে কী দিতে হয়? ট্যাক্স দিতে হয়। এবার ট্যাক্সটাকে আমরা যাতে মিনিমাইজ করি তার জন্য কিন্তু বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট কিন্তু আছে, এবং সেখানেও যদি আমরা একটু ম্যানেজ করি তাহলে কিন্তু সেখান থেকেও আমরা একটা টাকা বা অর্থ কিছু সেভ করতে পারি। আমরা ট্যাক্স সেভ করতে গেলে প্রথমেই আমরা কি করে থাকি? পিপিএফ করি, পিএফ কাটাই আমরা, এনপিএস অনেক সময় করি, সুকন্যা সমৃদ্ধি অনেকে করেছেন। এই যে ইনভেস্টমেন্টগুলো এগুলোতে কিন্তু আমরা রিটার্ন পাই 7 থেকে 9% মতো, এবং এগুলোর কিন্তু লক ইন পিরিয়ড, মানে আপনি টাকাটা তুলতে পারবেন না অনেকটা লং পিরিয়ড ধরে। এতে আপনার একটা চাপ সবসময় থাকবে, এখানে সহজেই কিন্তু আপনি টাকা কিন্তু উইথড্রল করতে পারবেন না, আপনার একটা লক ইন পিরিয়ড থাকে লং সেটা, এবং সেটা হাই লক ইন পিরিয়ড। সেই জায়গায় দাঁড়িয়ে এর বিকল্প আপনি ইএলএসের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলোতে আপনি করতে পারেন, কারণ ইএলএসএস ফান্ডগুলোর হামেশাই 10 to 12% এবং তার থেকেও বেশি আমি রিটার্ন পেতে দেখেছি অনেককেই। আর ট্যাক্স সেভার যে আমি প্রথমে যে ইপিএফ টিপিএফ বললাম সেগুলোতে 7.9, সেটার থেকে নিশ্চয়ই 10 to 12 বা তার থেকে বেশি যেটা হবে সেটা ভালো। এবং এখানে আরেকটি যেটা বিষয় আছে সেটার মিনিমাম লক ইন পিরিয়ড সেটা হচ্ছে হলো 3 ইয়ার্সের মতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা বেস্ট অপশন মনে হচ্ছে ইনস্টিড অফ পিপিএফ, এনপিএস এবং সুকন্যা সমৃদ্ধি। সেটা আপনাদের নিজস্ব চিন্তাভাবনার থেকে আপনারা করবেন, আমি জাস্ট খালি ব্যাপারগুলো একটু তুলে ধরলাম। আরেকটি জিনিস আমি বলি, আমি যে কিছুক্ষণ আগে হোম লোন, পার্সোনাল লোন বিভিন্ন যে কথাগুলো বলছিলাম সেখানে আমি হোম লোনের কথা বলছিলাম। আমরা যখন হোম লোন নেই তার যে ইন্টারেস্ট আমরা ব্যাংকে পে করি সেগুলো কিন্তু আমরা 80Cর আন্ডারে ছাড় পেয়ে থাকি। এবার যখন আপনি হোম লোনটা নেবেন সেখানে একটু ম্যানেজ করতে পারেন। আপনি যদি আপনার ওয়াইফকে সাথে নিয়ে জয়েন্টলি লোনটা নেন তাহলে দেখবেন যে আপনাদের দুজনের থেকেই কিন্তু ট্যাক্সটা বেঁচে যাবে, কারণ কি ইন্টারেস্টই 80Cর আন্ডারে হয়তো আপনি ছাড় পেয়ে গেলেন, এবং ওখানে একটি আপনার যে গ্রস ইনকাম আছে স্যালারি থেকে ইনকাম যে করেন সেখান থেকে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু বাদ যায়। কিন্তু বর্তমানে গভর্নমেন্ট যে চিন্তাভাবনা করছে এই যে ডিসকাউন্টগুলো আমরা পেতাম বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট বা এবং লোন থেকে 80C 87 ডিটি এই যে বিভিন্ন যে সেকশনগুলো থেকে আমরা ছাড় পেতাম ইনকাম ট্যাক্সে, সেগুলো হয়তো আগামীতে থাকবে না, ওল্ড ট্যাক্স রেজিমে অবশ্যই রয়েছে। এবার গভর্নমেন্ট যেভাবে পলিসি করবে তার উপর যা করা যায় আপনারা সেই সময় চিন্তাভাবনা করে করতে পারেন। এক্সিস্টিং যা সিচুয়েশন রয়েছে সেটা নিয়ে আমি একটু তুলে ধরলাম। এবার আমি যে প্রথমেই বলেছিলাম যে গোলগুলো শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল আপনাদেরকে বলেছিলাম, সেই শর্ট টার্ম এবং লং টার্ম গোলের মধ্যে বিভিন্ন রকমের যে ইনভেস্টমেন্টগুলো আপনাকে করবেন এই গোলগুলোকে সাকসেসফুল করার জন্য সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এবার শর্ট টার্ম গোলের ক্ষেত্রে আপনি ডেপ্ট ফান্ডে ইনভেস্ট করতে পারেন,
যেখান থেকে আপনি সহজেই টাকাগুলো তুলতে পারবেন এবং যেখানে রিটার্ন হয়তো একটু কম, যেরকম ফিক্সড রিটার্ন এরকম কিছু থাকে, বন্ড ফন্ড যেগুলোতে ফিক্সড রিটার্ন আপনি পাবেন, কোনো ফ্লেক্সিবল রিটার্ন নয়, ফিক্সড রিটার্ন পাবেন, সেই সব জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন শর্ট টার্ম যদি আপনার গোল থাকে। এবং ইকুইটি মার্কেটেও আপনি ইনভেস্ট করতে পারেন শর্ট টার্মের ক্ষেত্রে। এবং লং টার্মের ক্ষেত্রে আপনি কি পারেন, আপনার ইকুইটিটা ইনভেস্টমেন্টের মধ্যে রাখতে পারেন, ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন, ফিক্সডেও করতে পারেন, এছাড়াও আপনি গোল্ডেও করতে পারেন। এবার আমি শর্ট টার্মে দুটোর কথা বলেছি, একটা হচ্ছে ইকুইটি এবং হচ্ছে ফিক্সড বা বন্ড যেটার কথা বলছি। এই যে ব্যাপারগুলো বললাম এখানে, আমি 5টা ইনভেস্টমেন্টের মোটামুটি বললাম। এখানে কোনটায় কত পার্সেন্ট আপনি করবেন এটাই হলো বিষয়, শর্ট টার্ম আর লং টার্মের ক্ষেত্রে ডিফারেন্সটা। যদি আপনার শর্ট টার্ম গোল হয় আপনার ইনভেস্টমেন্টের 70% আপনি করবেন ওই ফিক্সড যে রিটার্ন যেখান থেকে দেবে, ডেপ্ট ফান্ড বা বন্ডস, এগুলোতে আপনি 70% ইনভেস্টমেন্টটা করবেন এবং 30% ইনভেস্টমেন্টটা করবেন আপনার ইকুইটিতে। আর লং টার্ম গোলের ক্ষেত্রে আপনি ইকুইটিতে করবেন 60%, ডেপ্ট বা ফিক্সড বা যেটা বন্ডের কথা বলছি সেটাতে আপনি করবেন 30% আপনার ইনভেস্টমেন্ট, এবং গোল্ডে আপনি করতে পারেন আপনার 10% ইনভেস্টমেন্ট। এবার গোল্ডটা কীরকম গোল্ড সেটা নিয়ে পরে আমি কথা বলছি। এবার এই যে এখানে আমি বললাম এখানে 3টে জিনিস নিয়ে আলোচনা হলো, বন্ড বা ফিক্সড বা ডেপ্ট যেটা বললাম, আরেকটি সেকশন বললাম ইকুইটি, আর হচ্ছে গোল্ড। এবার আমি প্রত্যেকটাকে একটু একটু করে আলোচনা করি। এইবার যে ইকুইটির কথা বললাম, ইকুইটি মার্কেটে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান 3টে রকমভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এক হচ্ছে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্টটা করেন তাহলে আপনাকে স্কিলড হতে হবে এবং আপনার হাতে সময় থাকতে হবে। আপনার কাছে যদি সময় বা আপনার যদি স্কিল না থাকে, আপনি যদি অভিজ্ঞ না হন, নলেজ না হন, তাহলে ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট না করাই ভালো। আপনি স্কিলড এবং আপনার হাতে সময় আছে, আপনি তখনই স্টকে ইনভেস্টমেন্টটায় যাবেন। কারণ কি, আপনি যদি সঠিক এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট কোনো স্টকের না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা প্রবল। আর যেটা বলবো সেটা হচ্ছে আপনার হাতে যদি একদমই সময় না থাকে তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রুতে আপনি কিন্তু স্টকে ইনভেস্টমেন্টটা করতে পারেন বা ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্টটা করতে পারেন। এখানে কি হয়, আপনি আপনার টাকাগুলো কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন, ফান্ড ম্যানেজার যে থাকবে সে তার নিয়ম অনুসারে বা সে তার বুদ্ধি খাটিয়ে সেই ফান্ডটাকে আপনার ইনভেস্টমেন্ট করে দেবে ইকুইটি মার্কেটে। সেখান থেকে আপনি একটি রিটার্ন পাবেন, হ্যান্ডসাম রিটার্ন আপনি পেতে পারেন। এরপরে যাদের হাতে একটু সময় আছে, অল্প সময় আছে, তাদের জন্য আমি বলবো ইটিএফ এ ইনভেস্টমেন্টটা বেস্ট। সেটা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন দেয়। এখানে এক্সিট লোড বা এক্সপেন্স রেশিও এই যে বিষয়গুলো এগুলো অনেকটাই কম থাকে, যেগুলো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু রয়েছে। যেহেতু আপনার অল্প সময়, আবার আপনি পুরোপুরি নলেজডও নন, তখন কিন্তু আপনাকে ইটিএফটা যদি আপনি বেছে নেন সেখানে আপনি মিউচুয়াল ফান্ডের থেকে একটু বেশি রিটার্ন আশা করতে পারেন। স্টকে যদি নলেজড হন তবেই যাবেন, ইটিএফে যদি আপনার হাতে অল্প সময় থাকে তবেই যাবেন। আপনার হাতে একদমই সময় নেই, আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে যাচ্ছেন, তার মানে আপনাকে যেতে হবে মিউচুয়াল ফান্ডে। মানে ইকুইটিটাকে আমি 3টে ভাগে ভাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এক হচ্ছে স্টক, এক হচ্ছে মিউচুয়াল ফান্ড, আর হলো ইটিএফ। এবার আমি আসছি বন্ডসের ক্ষেত্রে। শর্ট টার্মের যারা ইনভেস্টমেন্ট করবে তারা 70% ইনভেস্ট করবে, আর যারা লং টার্ম ইনভেস্ট করবে তারা 30%-এর মতো এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার যারা 40 বছরে, তাদের শর্ট টার্ম বিষয়টা তাদের মাথায় রাখতে হবে, তাদের শর্ট টার্ম গোল থাকে, তাদের ক্ষেত্রে এটা চিন্তাভাবনার বিষয় একটু। এবার এই যে ফিক্সড বা ডেপ্ট ফান্ড বা বন্ডস যেগুলো থেকে একটি মানে মোটামুটি কনফার্ম রিটার্ন পাওয়া যায়, সেগুলো হচ্ছে আপনার গভর্নমেন্ট যে বন্ডগুলো আছে, তারপরে পিপিএফ, তারপরে সোভেরেন গোল্ড বন্ড হতে পারে। সেটা আমি গোল্ডের ক্ষেত্রে যখন কথা বলবো সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। এবার আমি আসি গোল্ড। এইবার গোল্ডে আমরা যদি ফিজিক্যাল গোল্ড নেই, ফিজিক্যাল গোল্ড নিয়ে কিছু সমস্যা আছে। ফিজিক্যাল গোল্ড নিলে পরে আপনার সেটা সিকিউরিটি প্রদান করতে হবে। এবার তার জন্য হয়তো আপনাকে একটা ব্যাংক লকার নিতে হবে, তাকে আবার বছরে বছরে রেন্ট দিতে হবে। এই রেন্টের উপর আবার আপনাকে জিএসটিও দিতে হবে। তার মানে গয়না যখন কিনছেন তার উপরে মেকিং চার্জ একটা এক্সট্রা খরচা দিচ্ছেন। তারপরে আবার গয়নার মধ্যে আপনি 100% পিওর গয়না পাবেন না, ওর মধ্যে খাত থাকবে, সেটার জন্য আপনার একটা লস হবে। যখন পরবর্তীতে ভাঙাবেন বা বিক্রি করতে যাবেন সেই পোর্শনটা বাদ চলে যাবে, এবং মেকিং চার্জ দিয়ে আপনার কাছ থেকে কেউ গয়না কিন্তু কিনবেন না। সুতরাং আপনার এই ইনভেস্টমেন্টটা ততটা
আপনাকে লাভ দেবে না। কারণ কি, এখানে মেকিং চার্জ কোনোদিনও ফেরত পাওয়া যায় না, এবং লকার ভাড়া দিয়ে কিছুদিন গয়নাটা রেখে দিলেন, তার জন্য লকার ভাড়াটাও আপনি ব্যাংকে বা যেখানে লকার ভাড়া নিচ্ছেন সেখান থেকে আপনি ফেরত কোনোদিনও আপনি পাবেন না। তার মানে আপনাকে গোল্ডের বিকল্প ভাবতে হবে। গোল্ডের বিকল্প ভাবতে গিয়ে আপনি গোল্ড বন্ডের কথাও ভাবতে পারেন, সভরেন গোল্ড বন্ড, সেখানে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। এবার গোল্ড ইটিএফ রয়েছে, সেগুলোতেও আপনি ইনভেস্ট করতে পারেন। এই মজা কি, যখন স্টক মার্কেট পড়ে অনেক সময় গোল্ড ইটিএফগুলো কিন্তু বাড়ে। এটা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে তাদের একটা হেজিংয়ের কাজ করে, একটা সাপোর্ট, যে গোল্ডের দাম এদিকে বাড়ছে আর ওদিকে স্টক মার্কেটে স্টকের দাম কমছে, তখন এখান থেকে আপনার পোর্টফোলিওটা একটা ব্যালেন্সড জায়গায় চলে যায়। যারা স্টকে ইনভেস্ট করেন তারা এটা ভালো জানবেন, এবং যারা নতুন তারা হয়তো জানবেন না আমি কি বলতে চাচ্ছি বিষয়টা। এবার আমরা আরও কিছু ইনভেস্টমেন্টের কথা এখানে তুলে ধরবো। আমি এতক্ষণ ধরে শর্ট টার্ম, লং টার্ম যে গোলগুলো হয়, গোলগুলোকে ফুলফিল করার জন্য কীভাবে ইনভেস্ট করা যায় সেগুলোকে আমি বললাম। এবার সেই রেশিওগুলোও আমি একটু তুলে ধরলাম যে আপনার কীভাবে রেশিওগুলো হবে। এবার আরেকটি ইনভেস্টমেন্ট অনেকেই করে থাকেন, রিয়েল এস্টেট, বা অনেক সময় আপনার বাড়ি কিনতে হয়, নিজের প্রয়োজনে কিনতে হয়। আপনি কেনেন, দেখবেন হিসাব করে আপনি যে বাড়িটা করেছেন সেখানে যত টাকা ইনভেস্ট করেছেন সেই হিসাবে কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন না। অর্থাৎ যে টাকা ইনভেস্ট করেছেন সেটা যদি আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতেন, আপনি হয়তো অনেকটা রিটার্ন পেতেন। তার থেকে আপনার মনে হবে যে আমার মনে হয় ভাড়া বাড়ি থাকাই ভালো ছিল, রেন্টে আপনি বাড়িতে থাকতেন, থেকে আপনি কিন্তু ভালো রকমের একটা সেভিংস করতে পারতেন। সেই জায়গায় আপনার হয়তো লোন নিয়েছেন, লোনের ইএমআই দিতে হচ্ছে, তাতে অনেকটা অংশই চলে যাচ্ছে। এবার এইখানে একটা ব্যাপার কাজ করে, একটা মানসিক ব্যাপার কাজ করে। আপনার বাড়ি কোথায় কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে, আপনি তখন কেমন করে বলবেন যে আমার বাড়ি নেই, আমি ভাড়া বাড়িতে থাকি? তখন একটু সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়। এই সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, এটাকে আপনাকে ঠিকঠাক রাখার জন্যে আপনাকে কিন্তু, বা মনের শান্তি রাখার জন্য আপনার অবশ্যই একটা বাড়ি করা দরকার। সেটা ছোট হোক, নিজের বাড়ি হোক, এটা কিন্তু করতে পারেন। আপনারা যদি ইএমআই করে ফ্ল্যাট কেনেন বা বাড়ি করেন, তাহলে কিন্তু সেই ইএমআইটা আপনার যে মান্থলি ইনকাম থাকবে তার 33% ওপরে একদমই নয়, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে গিয়ে প্রবলেম হবে। আপনার যা মান্থলি ইনকাম তার থেকে আপনি 33% ইএমআই কাটাতে পারেন। এবার দেখা গেল আপনি একটু পরিকল্পনা করছেন যে আপনি 3 বছর পরে একটা বাড়ি কিনবেন এবং সেই বাড়িটার দাম হবে 50 লক্ষ টাকা। তাহলে আমি বলবো আপনি এই 3 বছরের মধ্যে অবশ্যই 10 লক্ষ টাকা ডাউন পেমেন্টের জন্য রেডি করুন, এবং আপনার গোলের মধ্যে, শর্ট টার্ম গোলের মধ্যে প্রথমেই লিখে রাখুন 3 বছর পরে আমার 10 লক্ষ টাকা দরকার। এটা কিন্তু আপনাকে লিখে রেখে সেইভাবে আপনাকে সেভিংসটা কিন্তু করতে হবে। এবার আরেকটা জিনিস বলি, এই আপনারা যদি অনেক সময় রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেন, মানে কীরকম, বিল্ডিং করবেন, করে রেন্টে দেবেন, অর্থাৎ ভাড়া দেবেন। এবার সেটা কতটা লাভজনক সেটা নিয়েও একটু বলি। আপনি বিল্ডিং করলেন, বিল্ডিং করে ভাড়া দেবেন। যদি সেটা আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, আপনি হয়তো সেরকম রিটার্ন নাও পেতে পারেন। যদি সেই বিল্ডিংটি কমার্শিয়াল প্লেসের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো আবার রিটার্ন পাবেন। সেটা আপনি বিজনেস পারপাসে কাউকে রেন্ট দিতে পারেন, অথবা কেউ রেসিডেন্সিয়াল পারপাসে ব্যবহার করছে তারকেও যদি রেন্ট দেন, আপনি কিন্তু রেন্টের পরিমাণটা বেশি পাবেন। তাহলে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট যদি করেন, সেরকম জায়গায় ইনভেস্টমেন্ট করুন যে প্লেসটি আগামীতে কমার্শিয়াল প্লেস হবে, অথবা যে প্লেসটি অলরেডি কমার্শিয়াল প্লেস হয়ে আছে সেখান থেকে কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, সেখান থেকে আপনি রিটার্নটা কিন্তু পাবেন। সেজন্য এই যে যখন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু সবসময় মাথায় রাখবেন যে আমার ইএমআই যেন 33%-এর বেশি না হয়, এবং আপনার শর্ট টার্ম গোলের মধ্যে যদি থেকে থাকে, সেটাতে যেন আপনার হাতে অ্যাটলিস্ট আপনার যে টাকা দিয়ে আপনি টোটাল ইনভেস্টমেন্ট করবেন তার প্রায় 20%-এর মতো যেন ক্যাশ থাকে বা সেভিংস থাকে, লিকুইড ক্যাশ থাকে। তাহলে কিন্তু আপনি সহজেই কোনো ফিনান্সিয়াল বার্ডেন হয়তো আপনার ফিউচারে আসবে না। আপনি স্মুথলি আপনার লাইফটাকে মনের শান্তি নিয়ে ডিল করতে পারেন। এবার সর্বোপরি আমি এই ভিডিওর শেষে কয়েকটি কথা বলবো, সেটি একটু অনেকের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, কিন্তু একটু ভেবে দেখবেন, এটাও মনে হয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মনের শান্তির জন্য আপনি অবশ্যই একটা ছোটোমোটো হলেও বাড়ি রাখবেন, নিজের বাড়ি যেটাকে দাবি করতে পারবেন সেরকম একটি বাড়ি করবেন। সেরকমই আরেকটি কথা বলি, আপনার যে এই যে ভিশনগুলো থাকবে না, ফিনান্সিয়াল যে প্ল্যানিংগুলো থাকবে, এর মধ্যে আপনার স্পাউসকে অবশ্যই ইনভলভ করবেন, এবং ফ্যামিলিকেও ইনভলভ করবেন, টোটাল ফ্যামিলিকে ইনভলভ করবেন। কিভাবে ইনভলভ করবেন? আপনি যে ভিশনগুলো রাখছেন যে আমি ভবিষ্যতে একটি 3 বছর পরে গাড়ি কিনবো, হয়তো দেখা গেল আপনার ওয়াইফ
বা আপনার হাজব্যান্ড হয়তো ভাবছে 3 বছর পরে আমি ইউরোপ ট্যুর যাব, এখানে দেখা গেলো দুজনের মধ্যেই সামঞ্জস্য নেই। তার জন্য আপনারা বাড়িতে বসে দুজনে মিলে আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা করুন। আপনাদের ভিশন কী সেগুলো ছোট ছোট করে লিখুন এবং দুজনে মিলে পরিকল্পনা করে সেইভাবে এগিয়ে যান। যখন আপনি কোনো ডিসিশন নেবেন তখন আপনার স্পাউসের, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্ট যেন আপনি টোটালটা পান এবং শান্তিতে যেন আপনারা দুজনে মিলে আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন। আরেকটা জিনিস আমি বলবো, সেটি হচ্ছে ছেলে মেয়ে যদি থাকে আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা, তাদেরকে ফিনান্সিয়াল ডিসিপ্লিনটা শেখাবেন। কারণ আমরা অনেক সময় কি করি, পকেট মানি ছেলে মেয়েদের হাতে দিই এবং বাড়িতে দেখবেন অনেক গেস্ট আসলে পরে বাচ্চার হাতে হয়তো কিছু টাকা দিয়ে দেয়। এবার আপনি আপনার বাচ্চাকে প্রশ্ন করুন যে বাবা তুমি এই টাকা দিয়ে কী করবে, তুমি এই টাকা দিয়ে কী করবে? হ্যাঁ, সে হয়তো বলবে যে চকলেট খাবো। আপনি তখন বলবেন হ্যাঁ চকলেট তুমি খাবে, তার থেকে কিছু টাকা বাঁচিয়ে দেখো তো অন্য কিছু করা যায় নাকি। এটার থেকে ভবিষ্যতে তুমি আরেকটি চকলেট কিনবে, তার জন্যে কিছু বাঁচানো যায় কি না, একবারে বেশি চকলেট না কিনে। বা আগামীতে তুমি একটি স্কুল ব্যাগ কিনবে তোমার জমানো টাকা থেকে, এখান থেকে আস্তে আস্তে জমানোটা শুরু করো। এই যে তাদের মাথায় ফিনান্সিয়াল প্ল্যানিং বা ডিসিপ্লিনটা ঢুকিয়ে দিতে পারেন কি না, এটা নিয়েও ভাববেন। অল্প অল্প করে একদমই চাপ দেবেন না, তাদের কাছে জিনিসটাকে তুলে ধরবেন যাতে তারা একটা ডিসিপ্লিন লাইফ ডিল করতে পারে এবং ছোটোর থেকেই যেন তাদের মধ্যে একটা সেভিংসের মেন্টালিটি গড়ে ওঠে এবং তারা যেন ফিনান্সিয়াল ক্রাইসিসে যারা 40 ইয়ার্স তাদের মতো যেন না পড়ে যায়, এটা কথা মাথায় রাখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি কোনো কোয়ারিজ থাকে আমার কাছে এই কমেন্ট সেকশনে যদি লেখেন। এবং আমার এই চ্যানেলে দেখবেন আরও কিছু ভিডিও আছে যেগুলো ইনভেস্টমেন্ট সংক্রান্ত, স্টক বা মিউচুয়াল ফান্ড, এসআইপি, বিভিন্ন থিমের উপরে আমার ভিডিওগুলো বানানো আছে। ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যদি আপনাদের কাজে দেয়। এবং সর্বশেষে আবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।